खुद गवर्नमेंट का ओर से ये मार्केट बना देंगे। दूसरी बात ये है कि हमारा अभी तो सर्वे नहीं हुआ, पूरा सर्वे करने से थोड़ा टाइम लगेगा। कितना दुकान जला, कैसे जला, ये तो इन्वेस्टिगेशन तो होगा ही। तब भी पहले मुख्यमंत्री नहीं, पहले नेता प्रतिपक्ष वहां रामपुरहाट का पक्तुई में बेसहारा आदमी को साथ दिया। দেখো তোমরা তো সবাই জানো খিদিরপুরে আগুন লেগেছিল, মুখ্যমন্ত্রী ওখানে গেছিলেন, অনেককে ধমকে চমকে মোটামুটি তাদের উপরে জোর জবরদস্তি কিছু আর্থিক সাহায্য ঘোষণা করে দিলেন, যেটা তারা নিতে চেয়েছে কি নিতে চায়নি বা তাদের কি দাবি সেগুলো কোনো কিছু শোনেননি। তো তিনি আসার পরে আবার বিরোধী দলনেতা তিনি সেখানে গিয়েছিলেন, তিনি আজকে কি বক্তব্য রেখেছেন, তাছাড়াও আমাদের হাকিম সাহেব তিনি কি বক্তব্য রাখছেন, এগুলো নিয়ে আজকে একটু চুলচেরা বিশ্লেষণ হবে। তো আর বেশি না বকে ভাট আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সমস্ত ক্ষতিগ্রস্ত পীড়িত জনগণ, দোকানদার, ব্যবসায়ী, মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি। তোমরা একটা জিনিস জানো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হচ্ছেন স্বৈরাচারী একজন শাসক। তিনি যেটা বলবেন সেটাই ঠিক, আর যদি পাশ থেকে কেউ কিছু বলে বা কেউ কোনো কিছু ভালো কিছু বলতে চায় তিনি সেটা নেবেন না। তিনি ঠিক করেছিলেন যে একটা ধর্ষণ বা রেপ জাতীয় কিছু একটা ঘটনা ঘটলে তাকে 7 দিনের মধ্যে ফাঁসি দেওয়া হবে, তিনি সে বিলটা জোর করে পাস করালেন। তিনি চেয়েছিলেন যত রকম যা ওবিসি কার্ড আছে সেগুলোকে তিনি সব মুসলিমদের জন্য সংরক্ষিত করে রাখবেন। তো সেগুলো সব ঠিকঠাক ছিল। তো তিনি যেটা বুঝেছেন, তিনি যেটা করছেন, তিনি ভাবছেন যে তিনি সব সঠিক করছেন। সাধারণ মানুষ কি চাইছে সেটা তার জানার দরকার নেই। সেটা বড় কথা নয়। পশ্চিমবঙ্গের মানুষের সবথেকে বড় মাথা ব্যথার কারণ হলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কারণ তিনি জোর জবরদস্তি খিদিরপুরে একটা টাকার অ্যামাউন্ট তিনি ঘোষণা করে দিয়ে এলেন। সরকার সেই জায়গাটাকে গভর্নমেন্টের আন্ডারে নিয়ে যাবে। সেই জায়গাটা অ্যাকচুয়ালি কার আন্ডারে ছিল? গভর্নমেন্ট তার আন্ডারে যে নেবে, ওটা তো গভর্নমেন্টেরই জায়গা। আবার গভর্নমেন্ট কীভাবে তার আন্ডারে নেবে? তো ওইখান থেকে ওই সব লোকগুলোকে হাঁটানোর জন্য ওইখানে আগুন লাগানো হয়েছে পরিকল্পিতভাবে। এবং দমকল আসার সময় ছিল 1টার সময়, দমকলে আসছে 4টার সময়, বলছে রবিবারের বাজার। মানে কী ধরনের এদের এক্সকিউজ বেরিয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জি পুরো সঠিকভাবে প্ল্যান মাফিক যে সব কিছু করেন তার একটা প্রমাণ আমরা পেলাম। তো তিনি এবারের ভোটেও তো অনেক রকম কিছু প্ল্যান করেছেন, তার প্ল্যানগুলো সব ধীরে ধীরে ভেস্তে যাচ্ছে। তিনি ওবিসি সংরক্ষণের জন্য অনেক বড় বড় পদক্ষেপ নিয়েছেন। তো তিনি কারুর কথা শোনেননি, তিনি কারুর কথাই ভাবেননি। হিন্দুদের কথা কি, দলিতদের কথা কি, আদিবাসীদের কথা, এদের কারোর কথা না ভেবে তিনি খালি মুসলিমদের কথা ভেবেছিলেন। তো এসব কথা একটু পরে আসছি। এখন আসি আমাদের বিরোধী দল নেতা তিনি কি বক্তব্য রেখেছেন সেটা নিয়ে। মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি। মুখ্যমন্ত্রীকে তো বলেছিল বাংলার মেয়ে। তো আমাদের যে বিরোধী দলনেতা আছেন তার একটা কথাতেই আমি সম্মত তার সাথে। তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী হতে পারেনি। তো মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে যে 12 কোটি মানুষ আছে তাদের ভোটে নির্বাচিত হয়ে এসেছিলেন ঠিকই। এই মানুষগুলো তাকে নিজের মা ভেবে বা মেয়ে ভেবে, যে যাই ভাবে, দেবাংশু যেমন মা ভাবে আর অন্যান্য লোকেরা মেয়ে ভাবে, তো বাংলার মেয়ে হিসাবে ভোট দিয়েছিল। তো তিনি সে ভোট যে নিয়েছেন সে ভোটের কোনো রকম কোনো তিনি তার যে প্রতিশ্রুতি সেগুলো রাখার চেষ্টা করেননি। তিনি একটা প্রতিশ্রুতি রাখেন কি, যে ভাতাগুলো দেবেন ঘোষণা করেন, সেই ভাতার প্রতিশ্রুতিটা তিনি ভালোভাবে রাখতে পারেন। কেন মুখ্যমন্ত্রীকে কালকে 1000 পুলিশ নিয়েছে দড়ি বেড়া ঘিরে বক্তব্য রাখতে হয়েছে আর আপনাদের ধমকাতে হয়েছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে গেছিলেন ওখানে, তিনি একমাত্র ববি হাকিমের হয়ে সেখানে প্রচার করতে গেছিলেন। তার যে সাধারণ ওখানকার যে জনগণ আছে তাদের যে ক্ষোভ সুজিত বোসের উপরে, কারণ তিনি দমকল মন্ত্রী, যে ক্ষোভগুলোকে মুখ্যমন্ত্রী ধমকাতে গেছিলেন যে তোমরা কিসের জন্য ক্ষোভ করছো, আমি তো আসছি নাকি, আমি এসে অনেক কিছু করে দেবো তোমাদের জন্য। তো তারা নিতে চাইছে কি নিতে চাইছে না সেটা তো পরের ব্যাপার, সেগুলো মুখ্যমন্ত্রী শোনার কোনো দরকারই নেই। তিনি একাই মাইক্রোফোন হাতে নিয়ে যখন ভাষণ দিতে শুরু করবেন তখন সাইড থেকে যেন কেউ কোনো কথা না বলে। মানে তিনি যেটা বলবেন সেটা ঠিক। আগেকার দিনে রাজারা যেরকম করতো না, যে এই লোকটাকে দোষ করেছে, রাজা যদি বলেছে দোষ করেছে তো তাকেই ফাঁসি দেবে, অন্যান্য কাউকে কোনো কিছু কথা বলবে না। তো ওই রকমভাবে আমাদের পশ্চিমবঙ্গে এখন শাসন ব্যবস্থা চলছে। তো এর থেকে বেরোতে হলে তোমাদেরকেও ঠিক হতে হবে, নাহলে দেখবে তোমাদের গ্রামেও কবে আগুন লাগিয়ে ওই হিটকোকে দিয়ে দেবে কিছু একটা বিল্ডিং বানানোর জন্য। কেন ধমকাবেন? মুখ্যমন্ত্রী তো সবার, লিডার অফ অপোজিশনকে তো বেড়া দিতে হয়নি। এখানে হিন্দু আছে, মুসলমানও আছে, বিজেপিও আছে, সিপিএমও আছে, টিএমসিও আছে। আমাকে তো কেউ বলেনি যে আপনি রাজনীতি করতে এসেছেন। একটা জিনিস হচ্ছে, মানুষের জীবন যখন তার কাছে বিশাল প্রিয় হয়ে যায়
তখন সে তার নিজেকে বাঁচানোর জন্য অনেক কিছু করে। আমরা মাইকেল জ্যাকসনের সময় দেখেছি তিনি 100-র উপরে ডাক্তার রেখেছিলেন, ডায়েটিশিয়ান, নিস, তার বহুত রকম তার যে সেবা শুশ্রূষা করার লোক, অনেক রকমের লোক ছিল, সে কিন্তু বেশি দিন বাঁচেনি। তো মুখ্যমন্ত্রী এখানটায় যে 1000 পুলিশ নিয়ে গেছেন, তিনি ভাবছেন যে তিনি নিরাপদে ওখানে গেছেন। একটা একটা করে পুলিশ সরিয়ে যদি মুখ্যমন্ত্রী নিজে একা গিয়ে ওখানে সমাবেশ করতে পারতেন, কি উনি তো সভা করতে গেছিলেন, উনি সভা যে করতেন, তাহলে আমরা ভাবতাম যে না, মুখ্যমন্ত্রীকে মানুষ চায়। মুখ্যমন্ত্রী পুলিশ নিয়ে এসে পুলিশ দাঁড় করিয়ে এখানটায় ধমক চমক দিচ্ছিল। তো এখানটা থেকে বোঝা যায় যে মুখ্যমন্ত্রী মানুষের জন্য কতটা দয়াশীল আর কতটা দয়াবান। পুলিশকে সামনে রেখে সাধারণ নিরীহ জনগণকে মারা হচ্ছে, সাধারণ জনগণের সব কিছু কেড়ে নেওয়া হচ্ছে, তাদের জায়গা থেকে শুরু করে দোকান থেকে শুরু করে সব কিছু কেড়ে নেওয়া হচ্ছে। তো এগুলো কোন ধরনের শাসন হচ্ছে সেটা তো আমরা বুঝতেই পারছি না। কারণ তিনি সকলের মুখ্যমন্ত্রী হতে পারেননি। তিনি ববি হাকিম, কালিম গ্রুপ, রিলায়েন্স, সুজিত বসুর মুখ্যমন্ত্রী, তিনি গরিব ব্যবসায়ীদের মুখ্যমন্ত্রী হতে পারেননি। মুখ্যমন্ত্রী যে সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি, এটার সব থেকে বড় প্রমাণ হচ্ছে সুজিত বোস। সেই রকম এই লোকটা যে সিপিএম থেকে তৃণমূলে এসেছিল, তো এই লোকটা কি করে তৃণমূলের আজকে নয়নের মণি হয়ে গেল? ফিরাদ হাকিম, যে দিনে দুপুরে হিন্দুদেরকে শুয়োরের বাচ্চা বলে, দিনে দুপুরে হিন্দুদের উপরে অত্যাচার করে, হিন্দুরা নাকি দুর্ভাগ্যবান বলে, সে আজকে নাকি মমতা ব্যানার্জির নয়নের মণি হয়ে গেছে। ভাইপো কোথায় ছিল কোথায় না ছিল সেটা আমরা জানি না। হঠাৎ করে ভাইপো এসে কবে এমএলএ এমপি কত কি হয়ে গেল সেটাও আমরা দেখেছি। তো মুখ্যমন্ত্রী শুধুমাত্র এই কয়েকটা হাতে গোনা লোকের মুখ্যমন্ত্রী ছাড়া পশ্চিমবঙ্গের মানুষের মুখ্যমন্ত্রী না। তিনি যদি পশ্চিমবঙ্গের মানুষের মুখ্যমন্ত্রী হতেন, তাহলে যে প্রশাসনিক সভা করেন নাটক দেখানোর জন্য, এই প্রশাসনিক সভাগুলো সেখানটায় যে জনগণের যারা প্রতিনিধি হিসাবে যায় তাদেরকে ধমক চমক দেন। এখানটায় লোকটা দোকান পড়ে গেছে, সে লোকটা এসছে তোমার কাছে জানতে যে ক মাস লাগবে, এতদিন আমরা কি খাবো, তাদেরকে বলছে 10,000 টাকা নাও। আরে ওদের ঘর খরচা, এখন জিনিসপত্রের যা দাম বাড়িয়েছো, যা তোমাদের বাজারে শাকসবজির দাম, যা মাছ মাংসের দাম, ওখানটায় 10,000 টাকায় একটা মানুষের 1 মাস চলবে হার্ডলি। তো সেই টাকাটা নিয়ে ওরা কি করবে? ওই 10,000 টাকা দিয়ে তুমি তাদেরকে ধমকাচ্ছ, যেন তাদেরকে ভিক্ষা দিচ্ছ, তারা খেতে পায় না, তোমার কাছে চাইতে এসছে। আর তোমাকে কি কেউ বলেছে যে দিদি আমাদেরকে সাহায্য করুন? তুমি নিজে এলে, গাড়ি থেকে নামলে, পুলিশ দিয়ে পুরো ছেয়ে দিলে, তারপর তুমি মাইক্রোফোন হাতে নিয়ে বলছো এই আমি যেটা দেবো সেটা নিতেই হবে। এগুলো কি ধরনের রাজনীতি? এগুলো কি রাজনীতি বলে? এগুলো রাজনীতি নয়, এগুলো স্বৈরাচারী রাজনীতি। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, জমি রক্ষার আন্দোলনে আমি ডক্টরেট। আপনি সিঙ্গুরে বসেছিলেন, বুদ্ধবাবু চুলের মুঠি ধরে সেকেন্ড ব্রিজে নামিয়ে দিয়ে চলে গেছিল। এই মমতা ব্যানার্জি এমন একজন মানুষ যিনি নাকি জমি রক্ষার জন্য, যিনি নাকি পরিবেশ বাঁচানোর জন্য তিনি অনেক লড়াই করেছেন, এই লড়াই করে এসছেন। কিন্তু ইনি এমন একজন মানুষ যিনি সৌরভ গাঙ্গুলি, যখন সিপিএম ছিল তখন সৌরভ গাঙ্গুলি মমতার বিরুদ্ধে ছিল, যখন মমতা ব্যানার্জি এলো তখন হচ্ছে সৌরভ গাঙ্গুলি মমতার পক্ষে গেল, বিজেপির কাছে মাঝখানে কয়েকদিন গেছিল, অমিত শাহকে বাড়িতে ডেকে খাওয়ালো, এই সেই সৌরভ গাঙ্গুলিকে তিনি শালবনীতে 1 টাকা করে প্রায় 300-400 একর জমি দিয়েছেন। সেখানটায় সে আবার গাছ ফাছ সব কেটে উড়িয়ে দিয়ে সে চারদিকে বাউন্ডারি করে দিয়েছে। সেখানটায় নাকি কি কলকারখানা হবে, আজকে মানে 5-7 বছর ধরে ওখানটা নাকি কলকারখানা হচ্ছে। তো সৌরভ গাঙ্গুলির মতো যারা স্বার্থপর মানুষ, ওরা বিজনেস ছাড়া কিছু বোঝে না, ওরা মানুষের জন্য কোনোদিন কিছু করেনি। আজ পর্যন্ত সৌরভ গাঙ্গুলির মতো মানুষেরা মানুষের জন্য এতটুকু কিছু করেনি। তাদেরকে মুখ্যমন্ত্রী 1 টাকায় জমি দিচ্ছে, যারা হচ্ছে মানুষের সব থেকে বেশি ক্ষতি করে, যারা মানুষের খারাপ চায়, যারা মানুষের সবসময় মানুষের উপর অত্যাচার করে, সেই সব মানুষদেরকে মুখ্যমন্ত্রী তার নয়নের মণি করে রেখেছেন। তো এগুলো করার পেছনে কারণ আছে, কারণ তারা হচ্ছেন ফেমাস মানুষ। তোমরা আমাকে একটা কথা বলো, যে মুখ্যমন্ত্রী তিনি কিছু টাকা তো ইনকাম করেন, তিনি কোন দিন বা কোন জায়গায় তিনি 1 টাকা কোনোদিন দান করেছেন? তিনি দেখিয়েছেন কাউকে? তিনি তো রাজ্য সরকারের টাকা নিয়ে কোর্টে যাচ্ছেন, উকিল ভাড়া করে, ওবিসি মামলা, সেটা হাইকোর্ট পুরো স্থগিত করে দিয়েছে। তারপরে উনি সেটাকে চ্যালেঞ্জ করে তিনি যাচ্ছেন সুপ্রিম কোর্টে। তো সুপ্রিম কোর্ট যখন সেটাকে আবার না বলে দিচ্ছে, তখন তিনি আবার ঘরে ফিরে আসছেন। সুপ্রিম কোর্টের কাছে আমাদের রাজ্যের মুখ এত পরিমাণে পুড়েছে যে সুপ্রিম কোর্ট পর্যন্ত আর মামলা হয়তো কোনোদিন নেবে কিনা ঠিক নেই। সুপ্রিম কোর্ট যতক্ষণ অপমান করছে, মুখ্যমন্ত্রী ততক্ষণ স্থির হয়ে বসে থাকতে পারেন না। তো সেগুলো এখন বলা উচিত নয়। তো আমরা যে কথাটা বলতে চাইছি, যে এই যে মুখ্যমন্ত্রী, তিনি কোন দিন একটা কোন বাচ্চাকে, কোনো একটা নিরীহ মানুষকে, একটা প্রতিবন্ধী মানুষকে তিনি 1 টাকা সাহায্য করেছেন? হঠাৎ করে একদিন কবে উদয় হলো যে দীঘার জগন্নাথ মন্দিরে তিনি নাকি 5 লক্ষ টাকা দিচ্ছেন, সেখানটায় সোনার ঝাড়ু হবে। 5 লক্ষ টাকায় 5 ভরি সোনা হবে, তো 5 ভরি সোনা দিয়ে একটা ঝাড়ু হয়ে গেল। এগুলো কি মানে গাঁজাখোর লোকেদের কাছে যদি তুমি কি এইসব কথা বলো, তো তারা শুনবে, আর অন্যান্য কোনো মানুষ শুনবে না। মুখ্যমন্ত্রী এমন একজন মুখ্যমন্ত্রী, তিনি নিজেকে খুব দয়াবান দেখাতে পছন্দ করেন, কিন্তু আসলেই যে তিনি দুর্ভাগ্যবান সেটা হচ্ছে ফিরহাদ হাকিমই বলে দিয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভাতা চালানোর জন্য আর পশ্চিমবঙ্গের মানুষকে মানে পুষে রাখার জন্য, যেটা টাকা দিয়ে, যেমন কুকুরকে হাড্ডি দিয়ে পুষে রাখা হয়, সেরকমভাবে আমাদের মতো সাধারণ জনগণকে আমাদের মুখ্যমন্ত্রী হাড্ডি দিয়ে, মানে টাকা দিয়ে পুষে রাখতে চাইছেন। 500 টাকা, 1000 টাকা মাসে দিয়ে তিনি পশ্চিমবঙ্গের যত যা যাবতীয় সরকারি সম্পত্তি আছে সেগুলো সব প্রাইভেট কোম্পানির নামে দিয়ে দিচ্ছেন। প্রাইভেট কোম্পানি সেখানটায় শপিং মল করছে, সে তার বিভিন্ন রকমের কলকারখানা করছে, যে কলকারখানাগুলো থেকে মানুষের জনজীবন ক্ষতিগ্রস্ত হবে, সেই সব জায়গাকে তিনি কিছু কিছু কোম্পানির হাতে তুলে দিচ্ছেন, যে কোম্পানিগুলোর আদতে কোনো
অস্তিত্ব থাকে না, এরা কখনো সরকারকে ট্যাক্স ভরে না, এরা কিছুই করে না। তো এইরকম কিছু কিছু কোম্পানি হঠাৎ এসে উদয় হবে, কিছু টাকা কামিয়ে নিয়ে ভাইপোকে অর্ধেক দেবে, সে নিজে অর্ধেক রেখে তারপর সে পগার পার হয়ে যাবে। সেই সব মানুষেরা মুখ্যমন্ত্রীর নয়নের মণি, কারণ তারা ভোটে খরচা করে টাকা। তো যতক্ষণ মুখ্যমন্ত্রীকে তুমি টাকা দিতে পারবে, যতক্ষণ মুখ্যমন্ত্রীকে তুমি তার সেবা করতে পারবে, ততক্ষণ তুমি ভালো। আর যখন তুমি টাকা পাবে না, যখন তুমি সেবা করতে পারবে না, তখন তুমি খারাপ হয়ে যাবে। बस बुलाएगा क्या? আরে গোটা এলাকা বেচে দিয়েছেন, আলিপুর সেন্ট্রাল জেল বেচে দিয়েছে, চিড়িয়াখানা বেচে দিয়েছে, বাকি আছে আপনাদের এই এলাকা। অলরেডি মালদা হয়ে গেছে। টিএমসি মানে এখন তৃণমূল কংগ্রেস নয়, মামাটি মানুষ নয়, টাকা মারা কোম্পানি। এই কথাটাই আমি কিন্তু বিরোধী দলনেতার সাথে একমত। তৃণমূল মানে হচ্ছে এখন বর্তমান টাকা তোলা কোম্পানি। তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন, যারা চুরি করে চাকরি পেয়েছেন, তাদের কাছে তোমরা গল্প শুনতে পাবে যে তৃণমূল কত বড় টাকা মারা কোম্পানি। তৃণমূল একটা সরকারি চাকরির জন্য, যেটা স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগ হয়েছিল, সেই শিক্ষক নিয়োগে যেটা 26,000 জন শিক্ষক নিয়োগ হয়েছিল, এক একজনকে 18 লাখ 16 লাখ যার যেরকম মনে আসতো সেটা দিত। তারপর আবার 32,000 প্রাইমারি আছে, ওই প্রাইমারি চাকরির জন্য আবার 12 লাখ 14 লাখ এরকম করে টাকা দিয়ে লোকেরা চাকরি পেয়েছে। তো একটা কথা আমি এখানটায় বলতে চাই, এখনও পর্যন্ত অঞ্চলে একটা সাইন করতে গেলেও তৃণমূলের অঞ্চল প্রধানকে ঘুষ দিতে হয়। বহু জায়গায় আছে, আমরা বহু ফুটেজ দেখেছি। অঞ্চল প্রধান থেকে শুরু করে তৃণমূলের ছোট থেকে বড় যত নেতা আছে, কোনো একটা তোমার সরকারি কিছু সুযোগ সুবিধা যদি স্যাংশন হবে, তাদেরকে টাকা দিতে হবে। যেরকম বাংলার আবাস যোজনা বা বাংলার ঘর, এরকম যত রকম প্রকল্প আছে, সে ঘরটা এলেই তৃণমূলের লোকেরা সন্ধ্যাবেলা পৌঁছে যাবে, বলবে আমাদেরকে 5,000 টাকা দিতেই হবে, নাহলে কিন্তু আমরা এখান থেকে যাবো না। চলে যাও, 1 লাখ দিলাম, আরে তোমাকে 1 লাখ দিচ্ছি, তুমি বাংলা ছেড়ে চলে যাও। সত্যি কথা বলতে কি, তুমি যে বলছো মুখ্যমন্ত্রীকে 1 লাখ টাকা দিচ্ছি, মাত্র 1 লাখ টাকা ওনার কি হবে? ওনার তো 1 লাখ টাকার একটা জুতোর দাম, কারণ উনি যে জুতোটা পরেন সেই জুতোটা হচ্ছে ডাস্ট ফ্রি, অয়েল ফ্রি, তারপর বহুত কিছু ওটা দিয়ে বানানো, যেটাতে কোনো দিন ধুলো লাগে না। শাড়িটা হচ্ছে 2 কোটি টাকার, এটা তো আজ পর্যন্ত কোনো দিন ময়লাও লাগলো না। তো এইরকম কিছু মুখ্যমন্ত্রীর এত এক্সপেন্সিভ জিনিসপত্র। তারপরে এই যে মাইক্রোফোনটা ধরেন, তাতে যে টিস্যুটা যে দেওয়া থাকে, ওই টিস্যুটার দামই হচ্ছে 2-3 কোটি টাকা। কারণ মুখ্যমন্ত্রী একটা টিস্যুতে তো অনেকদিন চালান। তাই মুখ্যমন্ত্রী হচ্ছে গরিবের মুখ্যমন্ত্রী, তার হাতে কিন্তু 1.5 লাখ টাকার আইফোন আছে। উনি গরিবকে খুব ভালোবাসেন। উনার মতো এত ভালো মানুষ আর পৃথিবীতে দুটো নেই। মালদাতে যারা মারা গেছে তাদের পরিবারকে 1 লাখ টাকা করে দিয়েছে, যারা মানে একটু ইনজিওর্ড হয়েছে তাদেরকে 50,000 করে দিয়েছে। মুখ্যমন্ত্রী টাকা বিলোতে খুব ভালোবাসে। আর মুখ্যমন্ত্রী একটা জিনিস করে কি, বেআইনি যত কাজ করে সেগুলো হচ্ছে সরকারের টাকা দিয়ে উকিল ভাড়া করে। কপিল সিব্বলের মতো যারা উকিল আছেন তাদেরকে ভাড়া করে মোটামুটি হাইকোর্টে নিজেদের বেজ্জতি করায়, তারপর আবার সুপ্রিম কোর্টে গিয়ে সেখানটা আবার বেজ্জতি করে আবার ঘরে ফিরে আসে। তো এই বেজ্জতি হওয়ার জন্য আমাদের মুখ্যমন্ত্রী পুরো পারফেক্ট মুখ্যমন্ত্রী। এর মতো মুখ্যমন্ত্রী আর পৃথিবীতে কেউ কখনো দেখেনি আর জানেও না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জন্য প্রচুর বিজেপি নেতা, যারা এক সময় বিজেপি করতেন, তারা বলেছেন না, এই দল উন্নয়ন করতে পারে না। একদম সত্যি, এই দল কখনো উন্নয়ন করবে না, এই দল কখনো উন্নয়ন করতে পারে না। যারা বিজেপি করতো তারা কিন্তু তৃণমূলে চলে গেছে। তৃণমূল দলটা অনেক উন্নয়ন করেছে, যেখানে 26,000 জন শিক্ষকদের চাকরি চলে গেছে। আমাদের দিদি অভয়া আছে, একটা অত্যাচারিত হয়ে খুন হতে হয়েছে তাকে। তারপরে এরকম বিভিন্ন রকমের খুন রাহাজানি, তারপরে তোমার বন্দুক রেখে ঘরে ঘরে বাজি কারখানা করে, এরকম বিভিন্ন রকমের উন্নয়নমূলক কাজ আমাদের মমতা ব্যানার্জি তিনি করেছেন। তো তার যে এই উন্নয়নের অনুপ্রেরণায় বিভিন্ন রকমের বিজেপির যত কর্মকর্তারা আছেন তারা এসে তৃণমূলে ধীরে ধীরে যোগ দিচ্ছেন। তো তৃণমূলটা একদম স্বচ্ছ পার্টি। আর ফিরহাদ হাকিম হচ্ছেন সবথেকে বেস্ট লোক, যাকে নারদায় এক ফোঁটাও দেখা যায়নি। উনি খুব ভালো মানুষ। এই দল উন্নয়ন করবে না, তার কারণ এই দল শুধু সাম্প্রদায়িকতা করে। একদম বিজেপি শুধু সাম্প্রদায়িকতা করে। আর ফিরহাদ হাকিম ক্যামেরার সামনে এসে যেটা বলেছিল যে যারা আল্লাহর আশীর্বাদে জন্ম হয়নি তারা হচ্ছে দুর্ভাগ্যবান, সে কিন্তু ওটা মুসলিম ধর্মের প্রচার করছিল, সে কিন্তু সাম্প্রদায়িকতা করেনি। তারপরে সে বলেছিল এরপরে আর কিছুদিন পরে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে, সেটাও কিন্তু সাম্প্রদায়িকতা নয়, সেটা হচ্ছে সে যেটা বলেছে সেটা ঠিক। তো এর মতো এত ভালো মানুষ, এর মতো এত গুণীজ্ঞানী ব্যক্তি আর দুটো নেই পশ্চিমবঙ্গে। তো এ একটা জিনিস করতে পারে, এই সাম্প্রদায়িকতার মতো যে কথাগুলো আছে এগুলো বিরোধিতা করতে পারে, এ বিভিন্ন লোককে নিয়ে এসে তৃণমূলে ঢোকাতে পারে। এ শুধু একটা জিনিস পারে না, কলকাতা পৌরসভা সেটা চালাতে পারে না। ওইটা যদি চালানো শিখে যায় তাহলে মানুষের একটু উপকার হয়। এই মালটা তো কোনো কিছু কাজ নিজে করে না আর জানেও না। এর কান ধরে রাস্তায় লাথি মেরে বার করে দেওয়া উচিত। এর মতো মানুষ থাকার থেকে না থাকা ভালো। পৌরসভা এমনি দিক দিক করে চলছে, তারপরে পুরোটাই চলে যাবে। মাদারের বাচ্চা। কারণ ঠিক সেইভাবে যেভাবে একটা সময় সিরাজউদ্দৌলার পেছনে মির্জাফর ছুরি মেরেছিল, আমাদের এখান থেকেও একটা গদ্দার, নামটা ভুলে যাই, কি নাম,
কি নাম ভাই? ওই ওই যাই হোক, দেখো, তোমরা একটা জিনিস বুঝতে পারছো না যে একটা মানুষ সে যখন একটু বদ্ধ উন্মাদ হয়ে যায় বা টাকার পিয়াসি হয়ে যায় তখন সে তার নিজের বাপের নামটাই ভুলে যায়। তো ফিরহাদ হাকিম তার বাপের নামটা ভুলে গেছে। দর্শক কেউ একজন বলছে শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী, সে যখন বলছে তখন হচ্ছে ফিরহাদ হাকিম সে নামটা নিতেও ভয় পাচ্ছে, মানে বাপকে এখনো পর্যন্ত জমের মতো ভয় করে। তো ফিরহাদ হাকিম তাকে একটা কথা বলি যে সে শুভেন্দু অধিকারীর নামটা নিয়ে যদি বক্তব্য রাখতো তাহলে আমরা বুঝতাম বাপ সকলের বাপই হয়। তোদের যে বাপ শুভেন্দু অধিকারী ছিল সেটা তোদের জানাটা কর্তব্য। আর একটা কথা বলছি যে ছুরি মেরেছে, ছুরি কিন্তু তৃণমূলে শুভেন্দু অধিকারী মারেনি, অভিষেক ব্যানার্জি তার নিজের দম্ভ, তার নিজের অহংকার প্রতিষ্ঠা করার জন্য এক একজনের পেছনে ছুরি মেরেছে। মালা রায়ের কথা বলো তোমরা, হচ্ছে সোনালী গুহের কথা বলো তোমরা, মুকুল রায়ের কথা বলো তোমরা, আরও মিঠুন চক্রবর্তীর কথা বলো, এরকম বহু মানুষ আছে যাদেরকে অভিষেক ব্যানার্জি তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসটাকে নিজের কন্ট্রোলে করার জন্য সে এদের পেছনে ছুরি মেরেছে। তোদের দলের সবথেকে বড় মির্জাফর হচ্ছে অভিষেক ব্যানার্জি, যার পদতলে তোর স্থান। তো তুইও সবথেকে বড় মির্জাফর মমতা ব্যানার্জির কাছে। একদিন মমতা ব্যানার্জি বুঝবে যে তোদেরকে লাই দিয়ে দিয়ে এত মাথায় তুলছে, সে নিজেও বুঝবে যে শালা কী ভুলটা সে করেছে। তার এই ভুল সে যে যতদিন বুঝতে পারবে ততদিনে ভাইবো তাকে রিটায়ারমেন্ট দিয়ে ঘরে বন্দি করে রাখবে। আর তৃণমূল দলের সরকারটা যদি একবার চলে যায় তাহলে এদের প্রত্যেকটা নেতা ভাই জেলে থাকবে। এটা কিন্তু পুরো বাস্তব সত্য কথা বললাম, মিলিয়ে নিও। সে এখান থেকে ওখানে গিয়ে সে কি বলছে, এখন গিয়ে বলছে হিন্দু হিন্দু হিন্দু, যেন মনে হচ্ছে পৃথিবীতে একটা হিন্দু জন্মেছে, যেটা ওই গদ্দারটা। যেরকম পশ্চিমবঙ্গে আল্লাহ শুধুমাত্র ফিরহাদ হাকিমের মাকে আশীর্বাদ দিয়েছিল, দ্বিতীয় ফিরহাদ হাকিম জন্মগ্রহণ করেছিল, সেরকম পৃথিবীতে একটা হিন্দু জন্মাতে পারে, শুভেন্দু অধিকারী। আর কেউ হয়তো হিন্দু নেই, সেরকম তুইও সেমভাবে জন্ম হয়েছিল। কারোর জন্ম নিয়ে যখন কথা বলছিস তখন তোকেও তোর জন্ম নিয়ে সবাই প্রশ্ন করতে পারে। তোদের যে দলের কালচার, তোদের যে দলের যে নীতি আদর্শ, এগুলো তো হচ্ছে চুলোর পাউসের মতো, জানিস তো, ছাই যাকে বলে, ওরকম কালো তোদের দলের নীতি। মুখ্যমন্ত্রীর যেসব নীতি সেগুলো সব মানে কি বলবো। আর স্বৈরাচারী একজন শাসক তিনি সিরাজদৌল্লার কথা নিয়ে আসছে, সে তো মির্জাফরের থেকে আরও মানে বেশি বড় বেইমান হচ্ছে তোমাদের মুখ্যমন্ত্রী। যখন কংগ্রেসে ছিল তখন কংগ্রেসের পিঠে ছুরি মেরেছিল, তাই কংগ্রেস ঘাড় ধাক্কা দিয়ে মুখ্যমন্ত্রীকে বার করে দিয়েছিল। আমরা সব পড়েছি, আমরা একটু একটু করে জানি। সেই মুখ্যমন্ত্রী, যেই মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের সাথে হাত মিলিয়েছিল, কেজরিওয়াল নাকি অনেক ভালো মনের মানুষ, তিনি হচ্ছেন অনেক উচ্চ পর্যায়ের মানুষ, তিনি অনেক শিক্ষিত, তিনি অনেক কিছু করেছেন দিল্লিবাসীর জন্য। তো দিল্লিবাসী তার মুখে মুতে দিয়েছে। যখন কেজরিওয়াল ক্ষমতা এলো তখন বলেছিল যমুনা সাফ করবো, সে যমুনা তো সাফ করেনি। সেরকম তৃণমূল সরকার যখন এসেছিল তখন ডবল ডবল চাকরি, ডবল ডবল শিক্ষা, অনেক কিছু করবে বলেছিল। চাকরির তো এই অবস্থা, শিক্ষার তো এই অবস্থা। কেজরিওয়াল আর মুখ্যমন্ত্রী দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই, এটা দুটো এক গোয়ালের গরু। এই বাংলায় যেখানে আমি বক্তৃতা দিচ্ছি এটা পলাশী, অর্থাৎ এই সেই পলাশী প্রান্তর যেখানে বাঙালির খুনে লাল হলো যেটা ক্লাইভের খঞ্জর। এখানে প্রথম যেখানে পেছন দিক দিয়ে মির্জাফর আমাদের সিরাজউদ্দৌলাকে পেছন দিয়ে ছুরি মেরে ক্লাইভকে জিতিয়েছে। তো তোমাদের কি মনে হয় তোমরা একটু কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।